ছাত্র জীবনে কখনো 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 নকল করেছেন? প্রশ্নই ওঠে না, আচ্ছা, শিক্ষকের পিটুনি খেয়েছেন? মোটেই না, খান না কোনো দিন? মোটেই না, সবসময় ভালো ছেলে ছিলেন? অবভিয়াসলি আপনি কঠোর মন্ত্রী নাকি বন্ধুসুলভ? বন্ধুসুলভ। এবং তাদেরকে আমরা ভিসি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। আমরা তো এখন, আপনি যদি সরাসরি আমাকে বলেন, আমি কি এখন যেই লোকটি নীল দল করেছে তাকে এনে কি আমি বসাতে পারি? কারণ তার তো একটা মোটিভেটেড রয়েছে। তাহলে আমরা দেখছি যে আমাদের সাদা দল বা যারা রাজনীতি করে না, যারা কোনো ইনভলভমেন্ট নাই, তাদের মধ্যে আমরা তাদের এডুকেশনাল ক্রেডেনশিয়াল দেখছি, দেখে টপমোস্টকে আমরা নিয়োগ দিচ্ছি। আপনি একবার একটি একটি করে এক্সাম্পল দেখবেন তাদের ক্রেডেনশিয়াল। আমরা একটি শিক্ষককে আমরা নমিনেট করিনি যাদের ক্রেডেনশিয়াল খারাপ। স্কুলের মধ্য দিয়ে আমাদের লেখাপড়া শুরু হয়েছে। সেই জায়গা থেকে যখন এসে আমি দেখলাম আমার হাতে দায়িত্ব পড়েছে, তখন আমি নকলকে বন্ধ করেছিলাম। কিভাবে করব? সেই জন্য আমি সাডেন ভিজিটের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছিলাম। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঈদের দিন, সারাদিন নিশ্চয়ই সবাই আনন্দে কেটেছে। আমরাও মোটামুটি ছিলাম অফিসে, কিন্তু অনেকের প্রত্যাশা থাকে আসলে আজকের কড়া আলাপটা করা হবে কিনা সেটা আপনারা শুনে বুঝবেন। আজকে একজন মাননীয় মন্ত্রী, তিনি আসলে কিভাবে ঈদ কাটান তার গল্প শুনবো। এবং আজকে সরকারের 100 দিন অলরেডি বলা হচ্ছে। এই 100 দিনে এই সরকারের আলোচনা সমালোচনা, সেই জায়গা থেকে কতটা চ্যালেঞ্জ সামনের দিনে, বিশেষ করে শিক্ষা কেন্দ্রে। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলনকে পেয়েছি, তার ঈদের দিনের গল্প এবং আড্ডা তার সাথেই। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটলো সারাদিন? কোরবানি ঈদ, কোরবানি দিতে হচ্ছে, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে হচ্ছে। এটা মহা আনন্দের যজ্ঞ মেলা। এতদিন বিরোধী দলে বা ছিলেনই না, অলমোস্ট বিরোধী দলেও তো ছিলেন না। সেই সময়ের ঈদ আর আজকের ঈদে কোনো পার্থক্য? ওয়েল, আজকে সেই ভীতি নেই, সেই পিছনের দিকে তাকিয়ে কেউ হঠাৎ করে আক্রমণ করবে, ঈদের দিন বাড়ির গেট ভেঙে ফেলবে, এটি নেই। আমার এক্সপিরিয়েন্স রয়েছে, ঈদের দিন বাড়ির ভিতরে গেট বন্ধ, ছেলে মেয়ে, আমার নেতাকর্মীদের সাথে গল্প করছি, হঠাৎ করে এসে বাড়ির মধ্যে। হ্যাঁ, আওয়ামী লীগ এমন একটি দল ছিল, তাদের ঈদ, চাঁদ, পূজা, পার্বণ কিছুই তারা মানত না। সভ্যতা, ভদ্রতা, নম্রতা কোনো কিছু ছিল না। ওয়ারাজ আমার বাড়ি, বিশাল বাড়ি, আমার বাড়ি আত্মীয় স্বজন সকলে যদি রিটালিয়েট করে, কত না কত কিছু ঘটে যেতে পারে। কিন্তু তারা জানে যে আমরা রিটালিয়েট করব না, তারা জানে যে আমরা পাল্টা আক্রমণ করব না, সেই জন্য এগুলি করতো। আজকে সেই ভয় নেই, সেই ভীতি নেই। সেটি হচ্ছে উৎসবের মূল কারণ। কোন সময়ের ঈদ বেশি আনন্দের, এখনকার নাকি ছোটবেলার? অবভিয়াসলি বাবা মায়ের সাথে যে ঈদ, সেই ঈদের কি আর তুলনা হয়? আজকে আমাকে দায়িত্ব নিয়ে সব করতে হচ্ছে, আমার স্ত্রী নাজমুনা বেবি, আমার মেয়ে, ওদের করতে হচ্ছে। কোনো একদিন ছিলাম আমরা আনন্দ করতাম, বাপ মারা সব কিছু করতো, সেটা কি আর ফিরে আসবে? কখনো না। সুযোগ চাইলে সেটা ফেরত চান? সেটা তো কখনো হবে না। কিন্তু আজকে যারা ছোট রয়েছে তারা উপভোগ করুক, সেটা আমরা চাই। না, আপনি শুরুর দিকে একটা কথা বলতেন, এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার বর্তমান শিক্ষা ব্যবস্থা, ইনফ্যাক্ট এখনও যেটা চলছে, এটা নিয়ে আপনার ব্যাপক সমালোচনা, যে এটা আসলে বেকার তৈরি করছে, এটা আসলে মানুষকে অকেজো করে ফেলছে, সার্টিফিকেট নির্ভর শিক্ষা হচ্ছে। সেই জায়গা থেকে আপনি একটা পরিবর্তনের কথা বলেছেন, সেইটা কি কাজ শুরু করতে পেরেছেন কিছু? দেখুন, মূলত একটি সরকারের 100 ডেজ হানিমুন পিরিয়ড বা 180 ডেজ হানিমুন পিরিয়ড যেটা, সেটা এই সরকারের যে সমস্ত কর্মযজ্ঞ, যেই কাজগুলো করবে, সেগুলি খানিকটা প্রদর্শন করা হয়। সেই জন্যই এবার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 180 দিনের প্রোগ্রাম দিয়েছেন। এবং সেই জায়গায় আমরা সব তার ইন্ডিভিজুয়াল মন্ত্রণালয় কী কাজগুলো আগামী 5 বছর করবে বা অনাগত দিনের জন্য বাংলাদেশে কোন অবস্থায় নিয়ে যাবে, সেগুলোর স্টার্টিং সিম্বলিক, সিমটমিকটাই আমরা দেখাচ্ছি। আমাদের মন্ত্রণালয় ইটসেলফ, শিক্ষা মন্ত্রণালয় 29টি প্রোগ্রাম রয়েছে এই 180 দিনের ভিতরে নিয়েছে। হ্যাঁ, রয়েছে এবং আমরা করছি। আচ্ছা, তার মধ্যে আপনি যেটা বললেন, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা আর বেকারত্বের কারখানা বানাতে চাই না। ইটস ভেরি সিম্পল। উন্নত বিশ্ব কীভাবে এগিয়ে যাচ্ছে আমরা সেটা দেখলেই পারি, এবং তারা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।
আমাদেরও তাই করতে হবে। কোনো একদিন ধরুন মালয়েশিয়ার ছেলেমেয়েরা আমাদের এখানে লেখাপড়া করতে আসতো, আজ আমরা যাচ্ছি মালয়েশিয়া এডুকেশন হাবের জন্য। আমরা কি পারি না? আমাদের শিক্ষক রয়েছে, প্রচুর মেধাবী শিক্ষক রয়েছে, বিদেশি ডিগ্রিধারী শিক্ষক রয়েছে, আমাদের প্রচুর মেধাবী ছাত্র রয়েছে। শুধু দরকার সরকারের সদিচ্ছা এবং সরকার এটাকে ওই মেকানিজমে ফেলে দেওয়া, যেখানে আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হবে, নেট বেস এডুকেশন হবে, ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ থাকবে, স্কিল ডেভেলপমেন্ট হবে। এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এটা দেওয়া তো আবার বলছি বিরাট বিষয় নয়। আমরা তো দেখছি পৃথিবীর সব দেশ এগিয়ে যাচ্ছে, স্কিল আমরা বেসড কেন পারবো না? এডুকেশনের কথা বলছেন, যেটা আগের সরকার শুরু করেছিল এবং সেটা বেশ কিছু হাস্য রসাত্মক জিনিস, আপনার প্র্যাকটিক্যাল লাইফ, যে স্কুলে এসে রান্না করবে, তারপরে স্কুলে সে সাইকেল চালানো শিখবে, স্কুলে সে আনন্দ ঘন একটা মুহূর্ত কাটাবে, এইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এটা অনেক দেশেই সেটা ফলো করছে এখন। সেই জিনিসটা বিদেশে ট্রেনিং দিয়ে, খিচুড়ি ট্রেনিংয়ের কথাও আমরা শুনতাম। সেই জায়গায় আপনার মানে তার থেকে কি আরও ভালো প্ল্যান বা? দেখুন, বিগত সরকার নিয়ে যদি আমি আলোচনা সমালোচনা করতে চাই তাহলে অনেক কিছু করতে পারবো। আসলে সরকারের উদ্দেশ্য সৎ ছিল কি না সেটা ভাববার বিষয়। একটি সরকার 17টি বছর দায়িত্বে ছিলেন, তারপরে যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা নিয়ে সমালোচনা করে আমরা সময় নষ্ট করতে রাজি না। 2001 থেকে 2006 পর্যন্ত আমরাও তো এই সরকারের দায়িত্ব ছিলাম, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন। আমরা সেই জায়গাটি ফেলে এসেছিলাম, সেই জায়গাটি তো নেই। জাতির জন্য এই 17টি বছর, বিশেষ করে শিক্ষা খাতে, একটি ওয়েস্টেজ অফ টাইম, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন খিচুড়ি রান্না শেখানো বা বালিশ গোছানো, এগুলির কতটা প্রয়োজন আছে না আছে, কোন দেশে আছে না আছে, সেটা তো বিষয় না। প্রত্যেকটি দেশের নিজস্ব একটা সৈকতা রয়েছে। এই ইন্ডিভিজুয়ালিটি থেকে তাকে, সেই জায়গাটি থেকে তাকে কারেকশন করতে হবে। আমি মনে করি আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। বিগত সরকার তারা বিভিন্ন প্রজেক্ট নিয়েছে কিন্তু কার্যকর কোনো কিছুই করেনি। সেই প্রজেক্টগুলো থেকে কিভাবে লুটপাট করা হবে, কীভাবে বিদেশ থেকে লোন করা হবে, কীভাবে অনেকগুলো প্রজেক্ট বানিয়ে সেগুলোতে টাকা আত্মসাৎ করা হবে, সেগুলি হয়েছিল। আমি যদি আজকে ইভ্যালুয়েট করি এই 17 বছরের আওয়ামী লীগ সরকার, যাকে জাতি বলে ফ্যাসিস্ট সরকার, তাহলে আপনি দেখবেন যে মূলত শিক্ষা খাতে তারা সামনের দিকে মোটেই যায়নি। মানে স্পেসিফিক্যালি আপনি যখন দায়িত্ব নিলেন তখন বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থা হাস্যকর অবস্থানে পৌঁছেছেন, এই ফ্রেজটাই ব্যবহার করেছেন। আসলে তাই। সেইটা কীরকম হাস্যকর জায়গা আপনার কাছে মনে হয়েছে? একটি বিষয়ও তারা সঠিকভাবে অ্যাড্রেস করেনি, নট এ সিঙ্গেল ওয়ান। এই যে আপনি বললেন যে খিচুড়ি রান্না শেখানো, এটা কি কোনো প্রয়োজন ছিল? কচুরি পানা দিয়ে শাক বানানো যায়, এটা কি প্রয়োজন ছিল? মেয়েদেরকে সকালবেলা বিছানা গুছানো, এগুলি কি প্রয়োজন ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে? আসলে বিদেশে একটা ছেলের জন্য হয়তো বা এটা প্রয়োজন থাকতে পারে, কিন্তু আপনাকে তো বুঝতে হবে আমরা বাংলাদেশি, আমাদের ছেলেমেয়েরা কতটুকু অভ্যস্ত, কোন বিষয়ে কতটুকু, এটা গ্রামের ছেলে বা অ্যাফ্লুয়েন্স সোসাইটি, শহরের ছেলে, সেটাকে বুঝে টিউন আপ করে তো তাদের করা উচিত ছিল। মূলত তারা কি কারিকুলামে কোনো পরিবর্তন এনেছে? শিক্ষা ব্যবস্থা কি কোনো পরিবর্তন এনেছে? কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে চালু করেছে? তারা কি সঠিকভাবে শিক্ষক নিয়োগ দিয়েছে? তারা কি শিক্ষককে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে? তারা কোয়ালিটি এডুকেশনের জন্য কি কোনো কাজ করেছে? বা এমন কি যে জিডিপির যে বাজেটের পরিমাণ, সেটা কি তারা বাড়িয়েছে? বরঞ্চ শুভঙ্করে ফাঁকি দিয়েছে। 1.69% অফ জিডিপি দিয়েছিল ন্যাশনাল বাজেটে, সেখানে আবার আইসিটি মন্ত্রণালয়, এমনকি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সেই জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো শিক্ষার বাজেট কাট করে কি একটি জাতির জন্য উচিত হয়েছে? ইউনেস্কো কমিশন বলেছিল 6% জিডিপির থেকে বরাদ্দ দিতে হবে, সেই পরিমাণ তারা তো দেয়নি। আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি কমিটমেন্ট করেছেন 5% পর্যন্ত তিনি এবার জিডিপি থেকে পোর্শন বাড়িয়ে দিবেন। দেখুন, এই যে 5%, হঠাৎ করে এই 5%কে অ্যাডজাস্ট করারও তো আমার সুযোগ নেই। এটা তো শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট আস্তে আস্তে বাড়াতে হয়। তো এখন আমাকে সবচেয়ে বেশি এন্টারটেইন করতে হবে শিক্ষক ট্রেনিং, কোয়ালিটি শিক্ষকের জন্য, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর কারিকুলাম চেঞ্জ করতে হবে। পাঠ্যপুস্তকগুলোর যে নাজেহাল অবস্থাটা দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে এই 17টি বছর কী করেছে সরকার ভাবতেও পারি না। মানে সেই জন্যই হাস্যকর। কিন্তু যে কর্মমুখী শিক্ষার কথা বলছেন, সেই জায়গায়
বাংলাদেশে এখনও যে শিক্ষা ব্যবস্থাটা চালু সেটা বলা হচ্ছে যে মেমোরাইজ করো, মুখস্থ করো, পরীক্ষার খাতায় গিয়ে যা পড়ছো লিখে দাও, মানে বমি করে দাও আর কি, এইরকম একটা ব্যাপার। সেই জায়গা থেকে কি চেঞ্জটা মানে মোটা দাগে আনতে হবে বা আনার প্ল্যান আপনারা করছেন? ওয়েল, এক শব্দে এটা শেষ করা যাবে না। আপনাকে ফলো করতে হবে যে মডার্ন এডুকেশনে কিভাবে ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া হয়। ধরুন, আমি যে লেখাপড়া করেছি, নিউ ইয়র্ক টেক থেকে MBA করেছি, সেই সময় আমরা বই পড়েছি, লাইব্রেরিতে গিয়েছি। এখন গিয়ে দেখি সব কিছু প্রজেক্ট বেস, গ্রুপ ওয়াইজ প্রজেক্ট বেস। ইটস এ টোটালি ডিফারেন্ট সিচুয়েশন রাইট নাও। তারপরে আবার এদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, সেই জায়গাটিতে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আগের দিনে ক্লাসরুমগুলি কি এখন বাইরে সেই ক্লাসরুম রয়েছে? নেই। তারপরে আমাদের বিভিন্ন রকম অ্যাপস রয়েছে, মডার্নাইজ এডুকেশন, কম্পিউটার ব্যবহার করা, ল্যাপটপ ব্যবহার করা, ট্যাবলেট ব্যবহার করা, এবং সেই জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম ব্যবহার করা, মানে ইটস টোটালি চেঞ্জ। সেই জায়গাটিতে আমরা গিয়েছি? আমরা যাইনি, আমরা ঠিক আগের অবস্থায় রয়েছি। তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কর্মসূচি দেওয়া হয়েছে, প্রতিটি শিক্ষককে একটি করে ট্যাবলেট দেওয়া হবে। কেন? এই জায়গায় আপনি দেখুন, শিক্ষককে আগে ক্লাসরুম মনিটরিং, ক্লাসরুমের লেসন দেওয়া, এগুলি তাকে আগে শিখতে হবে। তো তার কাছে যে একটা ট্যাবলেট থাকে, সেটার মধ্যে তার ক্লাসরুম ক্যালেন্ডার হতে শুরু করে কারিকুলাম, সিলেবাস, বই, তাকে কি পড়াতে হবে, এভরিথিং উইল বি দেয়ার। অ্যান্ড মনিটরিং হবে ছাত্রছাত্রীদের, এবং শিক্ষকদের মনিটরিং হবে, তাদের ক্লাসরুম লেসনগুলিকে আপডেট করা হবে, শিক্ষকরা সেখানে পড়তে পারবে, জানতে পারবে, সেইভাবে ক্লাসরুমে তারা ডেলিভারেশন দিবে। এটা কি আপনারা নিচ্ছেন হাতে? অফকোর্স, এটা 180 ডেজ প্রোগ্রামের ভিতরে রয়েছে। আচ্ছা, দেখুন, প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদেরকে ড্রেস বিতরণ করা। সেদিনকে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আমি যখন ইংল্যান্ডে থাকতাম তখন দেখতাম আমার বাসার সামনে দিয়ে স্কুলের বাচ্চাগুলো কি সুন্দর জুতা, মোজা, ড্রেস, কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি তখন মনে মনে ভাবতাম, কবে আমার দেশের বাচ্চারা এইভাবে স্কুলে যাবে? দেখুন, দ্য ড্রিম। এবং তিনি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন বাচ্চাদের ড্রেসের ব্যবস্থা করতে হবে। আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি বাচ্চার জন্য ড্রেসের ব্যবস্থা করব। ইতিমধ্যেই আমরা প্রায় 5 লক্ষ ড্রেস, আমরা ওই যে বললাম না, টিপস অফ দ্য আইসবার্গ, আমাদের এই 180 ডেজ প্রোগ্রামে আমরা কিছু কিছু করে দেখাবো যে আমরা কি কাজ করছি। সেই জন্য আমরা ইতিমধ্যে 5 লক্ষ শিক্ষার্থীর বাচ্চাদের জন্য ড্রেসের ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, সারা বাংলাদেশে কি একই টাইপের ড্রেস থাকবে? একই টাইপের ড্রেস, একই মনোগ্রাম। ক্লাস প্রি স্কুল থেকে শুরু হবে। আমরা প্রথম ফেজে ক্লাস 5 পর্যন্ত দেব, তারপর 6 থেকে শুরু করব। পাঠ্যপুস্তকের কারিকুলাম আমরা পরিবর্তন শুরু করেছি, একসাথে তো করা সম্ভব না, আস্তে আস্তে আমরা এগুলোকে করব। আমরা এমনকি এই যে SSC পরীক্ষা, ACC পরীক্ষা, এগুলিও আমরা আস্তে আস্তে তাদের টাইম ফ্রেমে নিয়ে আসতে চাচ্ছি। অলরেডি আমরা এবার SSC পরীক্ষা জানুয়ারিতে শুরু করব, ফেব্রুয়ারিতে রোজার আগে শেষ করব, এবং 2 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেব। তার মানে ডিসেম্বরেরটা আমরা জানুয়ারিতে নিয়ে আসলাম, তাহলে এটা আমরা স্কুইজ করে নিয়ে আসলাম। এটাকে যদি আমরা 27-এ SSC-কে যদি আমরা বেজ লাইন ধরি, তাহলে দেখা যাবে ওরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে তখন আমরা অলরেডি কাছাকাছি এসে গিয়েছি। আমরা 27-এর ACC পরীক্ষার্থী, আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি, টিচার্স, গার্ডিয়ানস, স্টুডেন্টস, তাদের সাথে আমরা জুম মিটিং করেছি, তাদের কনসালটেশন নিয়ে আলোচনা করে আমরা ডেট দিয়েছি, সেটা আবার আমরা গিয়ে শেষ করব জুলাই মাসে। তাহলে ফল সেমিস্টারে ইন্টারমিডিয়েট পাস করার পর অনেকে বাইরে চলে যায়, তারা যেন ওই সেশনটা ধরতে পারে। এরপরে আমরা আবার চেষ্টা করব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোকে ঠিক এর সাথে সিনক্রোনাইজ করা। অর্থাৎ মানে আগামী বছর থেকেই 1 বছর এরা একটা ফ্রি টাইম, মানে অতিরিক্ত আমরা 27-এর SSC-কে বেজ লাইন ধরেছি, এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্টটা শুরু হবে। কারণ আমরা তো কোর্স কম পড়াবো না, তাদেরকে সিলেবাস কাট করব না, বা আমরা অটো পাস দেবো না। সেই জন্য আমরা আস্তে আস্তে এটাকে অ্যাডজাস্ট করছি। এটা অ্যাডজাস্ট করতে আমাকে 27-28-এর পরে গিয়ে 100% অ্যাডজাস্ট হবে। হঠাৎ করে তো আপনি করতে পারছেন না, কারণ বিগত সময় তো লেখাপড়া ঠিক মতো হয়নি, অটো পাস দিয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, সিলেবাস কাভার হয়নি। আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস আমাদের বেসিক্যালি 1 মাসের শর্টেজ দেখছি, তারপর ওরা বলছে যে না, 1 মাস শর্টেজ হলেও আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা
এই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এগুলি করেছে। তাহলে এই জিনিসটা অ্যাড্রেস করবে কে? এই যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করার যে সময় 2041-এ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করা শেষ হয়ে যাবে, তাহলে এই যে ন্যাশনাল বার্ডেন হবে, এর আগে কি আমাদের এই ব্যাপারে চেষ্টা করতে হবে না? সেই জন্য আমরা এগুলি চেষ্টা করছি। আমরা টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কর্মমুখী শিক্ষা, হ্যাঁ, এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। দেখুন, আমাদের দেশ পপুলেশন অভাব নেই। আমাদের দেশে মোর পিপল আর টেকিং বার্থ, লেস পিপল আর ডাইং। বেশি লোক জন্মগ্রহণ করছে, কম লোক মারা যাচ্ছে। আর দেখুন, ডেভেলপ নিয়ারলি 30 নেশন, মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। তাদের ডিক্লাইনিং পপুলেশন। সো এই যে আমাদের পপুলেশন বাড়ছে, ওদের ডিক্লাইন হচ্ছে। সো ইট ইজ অ্যাডভান্টেজ অন আস। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মুখলুকাত হিসেবে আমাদের বানিয়েছেন। প্রত্যেকের গর্দানে যে মগজ রয়েছে ইটস ইকুয়াল। আমেরিকার একটি স্টুডেন্টের মাথায় যে ব্রেইন রয়েছে, আমাদের একটা স্টুডেন্টের মাথায় যে ব্রেইন রয়েছে, ইটস ইকুয়াল। কারণ আল্লাহ তো এই ডিসক্রিমিনেশন করে না, কিন্তু ডিসক্রিমিনেশন করছি আমরা সরকার, আমরা রাজনীতিবিদ, আমরা করছি। কারণ আমরা প্রপারলি তাদের নার্সিং করছি না। সেই জন্যই তো আমাদের ছেলের পিছিয়ে আছে। তাহলে আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। ডিউটি লাইজ অন আস, নট দ্য স্টুডেন্টস। আপনি স্টুডেন্টদেরকে ধমক দিয়ে তাদেরকে আগে যেমন বেত মারা হতো, সেই বেত মেরে তো আপনি লেখাপড়া শেখাতে হবে। তাদেরকে সিস্টেম ডেভেলপ করতে হবে। যেমন আমাদের আনন্দমুখী শিক্ষা। আপনি দেখুন, উন্নত বিশ্বে লেখাপড়াকে চাপিয়ে দেওয়া হয়। আমার মেয়েকে স্কুলে যদি কোনো দিন কোনো কারণে যেতে না দেওয়া হতো, সে কান্নাকাটি করতো। স্কুল হচ্ছে তার যাওয়ার জায়গা, আর আমাদের দেশের শিক্ষার্থীরা স্কুলে যেতে চাচ্ছে না। কেন সেটা? এটাই তো হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড কেন? সেখানে কি লেখাপড়া হচ্ছে? শিক্ষকের কি সেভাবে ট্রেন? শিক্ষকের কি তাদেরকে সেভাবে আদর, স্নেহ, ভালোবাসা এবং উৎসাহ, উদ্দীপনা, খেলাধুলার মধ্য দিয়ে? সেজন্য আমরা এই ক্লাসগুলোতে আমাদের এজেন্ডা রয়েছে স্পোর্টসও খেলাধুলার সাথে ওরিয়েন্টেড হতে হবে, কালচারাল অ্যাক্টিভিটি থাকতে হবে, রিলিজিয়াস অ্যাক্টিভিটি থাকতে হবে, এমনকি গার্লস গাইড, বয় স্কাউট, বিএনসিসি এগুলি থাকতে হবে। আপনি দেখুন, আমাদের দেশে মাদক আসক্ত হয়ে গিয়েছে। সেই জায়গায় যদি আমরা বিএনসিসি, গার্লস গাইড, বয় স্কাউট এবং প্রাইমারি কাপ এগুলি যদি আমরা করি, অটোমেটিক্যালি আমরা তাদেরকে ডেভিটেড করে নিয়ে আসবো, তাই না? আমরা প্ল্যান করেছি বিএনসিসিতে প্রত্যেক বছর 2.5 লক্ষ শিক্ষার্থীকে ট্রেনিং দেওয়া হবে, এবং বয় স্কাউট। এগুলি হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। এই যে আমাদের দেশের লিটারেসি রেট এখনও 0-তে আসেনি, কেন হবে না? আমরা সেই জন্য স্টুডেন্ট একজনের 3 জনকে পর্যন্ত এই অক্ষরদান করতে পারবে, এবং সেই জন্য একজনকে একটা রিমুনারেশন দেওয়া হবে। লেটস সে 500 টাকা করে একটি ছেলেকে দেওয়া হবে যে এসএসসি পাস করেছে। সে যদি যে কোনো লোককে অক্ষর দান করে সিগনেচার শেখায়, তাকে 3 জনকে ম্যাক্সিমাম শেখাতে পারবে, 500 টাকা করে দেওয়া হবে, যেটা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আচ্ছা, ইচ ওয়ান টিচ ওয়ান। একজন শিক্ষার্থী, ম্যাট্রিক পরীক্ষার্থী বা ইন্টার পরীক্ষার্থী একজনকে অক্ষর দান করবে। সো উই আর গোয়িং ব্যাক দ্য সেম ট্রেডিশন। এই জায়গায় একটা বড় সমালোচনার জায়গা হচ্ছে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে শিক্ষা ভবনকে বলা হয় বাংলাদেশের মানে অন্যতম দুর্নীতিপূর্ণ ভবন, এই পুরো শিক্ষা ভবনকে। ওই জায়গায় আপনার কোনো কমিটমেন্ট কি আছে? অবভিয়াসলি থাকবে না কেন? এইটাকে আমরা তো মাত্র এই 90 দিন পার হলাম, 100 দিনও তো যায়নি। সে দুর্নীতির ভবন তো পরিচিত ছিল, এটা কি অস্বীকার করতে পারবেন? তাহলে সেটা দায়িত্ব তো আমাদের না। আমরা এসছি, এখন আমরা উই আর ক্লিনিং আপ। এখন আস্তে আস্তে যাবেন, দেখবেন কি করে। আমরা আসার পরে কি হচ্ছে সেটা আপনারা দেখবেন। ফাঁক ফোকরটা কোথায় আসলে? উপজেলা যে শিক্ষা অফিসার থাকে, উনি যাদেরকে মনিটরিং এবং যে প্রক্রিয়ায় করার কথা, তাকে একটা টাকা দিয়ে দেন শিক্ষকরা। কেউ স্কুলে যান না, ফাঁকি দেন, তারা তাকে ম্যানেজ করে। এখন হয় কিনা সেটা দেখুন। এখন হয় কিনা এখন হয় কিনা সেটা দেখবেন, এবং সেটা আমাদের জানাবেন। কারণ সেটা এখন হচ্ছে না, এই মুহূর্তে এখন হচ্ছে না, হতে দেওয়া হবে না। যদি হয়ে থাকে দেওয়া হবে না। আচ্ছা, শুনুন, our honorable prime minister, he has a firm commitment to the nation. He means business. আপনি দেখতে পেয়েছেন তো, ডেইলি লাইফ হইতে শুরু করে প্রত্যেকটি জায়গায় হি মিনস বিজনেস। উনি যেটাকে মনে করেন করবেন, ওনার পরিষদ কি তা করবে না? আপনি দেখেছেন তো ওনার লাইফস্টাইল, উনি কয়টা অফিসে আসে, কয়টায় যায়, কিভাবে উনি জীবনযাপন করছেন। ওনার কোনো লাক্সারি আছে? ওনার কোনো রেস্ট আছে? তাহলে
আমরা কেন এখন করবো না? সেটা দেখে সব মন্ত্রী এখন তো বোধহয় একদম সময় মতো সচিবালয়ে না, চলে যায়। এটা তো করতে হবে, দিস ইজ আওয়ার সব ডিউটি, কর্মকর্তা সচিবালয় একদম দিস ইজ টাইমলি। আওয়ার ডিউটি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনার এই বয়সে, বিগত ইতিহাসে, এই সাবকন্টিনেন্টে বা পৃথিবীতে অন্য কোন প্রধানমন্ত্রীকে দেখেছেন যে এইভাবে কাজ করছে? জাস্ট গো হেড, আপনি ওনার ডেলি স্কেজুলটা নিয়ে নেন, দ্য ডে হি স্টার্টেড, আর আজকে পর্যন্ত ইউ শো মি হাউ মেনি আওয়ার্স হি টু গ্যাপ ফর স্লিপিং অনলি। যান, এটা তো পাবলিকলি, তো ওনার যে পাবলিকলি চলাফেরা করা, ওনার যে অ্যাটিটিউড, ওনার যে স্টাইল, ওনার যে খাওয়া দাওয়া, ওনার যে পোশাক পরিষদ, ওনার যে জনগণের সাথে মেশা, সব কিছু তো দেখেছে। সেই জিনিসটা মিনিস্ট্রিতে কি প্রভাব ফেলছে? এক্স্যাক্টলি, যখন কর্তাবাবু করবেন তার পরিশোধও করতে বাধ্য, দিস ইজ দ্য সিস্টেম। সচিবালয়ে আগে আমরা দেখতাম যে 9টার আগে কেউ অফিসে ঢোকার 10টার দিকেও কর্মকর্তারা ঢুকতেন। এখন সেই আপনি সচিবালয় ডেইলি একটি মন্ত্রীর রুটিন নিয়ে দেখবেন, হ্যাঁ, সে কয়টা হইতে কয়টায় কাজ করছে। আমি দেখছি না কোনো মন্ত্রী সারাদিনে 24 ঘন্টার মধ্যে ন্যূনতম পক্ষে 15 ঘন্টা কাজে ব্যবহার করছে। আচ্ছা, আমি যে সকাল 9টাতে অফিস যাই, 9:30টাতে যাই, মিটিংয়ে যাই, সেই মিটিং শেষ করে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান মিটিং করে তারপর বাসায় এসে লোকজনের সাথে মিটিং করা, তারপর আবার নিজের আগামী দিনের প্রিপারেশন নেওয়া, ডিসকাশন করা, চেঞ্জে জানা। এভরি মিনিটস উই আর ওয়ার্কিং, রেস্টলেস। এই যে ঈদের ছুটি, সকালবেলা এসে আমার এনসিটিভিতে কী করতে হবে, বইয়ের অবস্থাটা কী, কোন বই কোন জায়গায় চেঞ্জে জানতে হবে, সব এভরি টাইম। এ মিনিস্টার ইজ এ মিনিস্টার ফর 24 hours. A minister never sleeps. That's how we are. That's our honorable Prime Minister. You go find it out. তাহলে আপনারা এই মনিটরিং এর জায়গাটা কিভাবে এনশিওর করতেছেন? মানে উপজেলা পর্যায়ে যেই করাপশনের কথাটা শুনি, ওনারা আপনি শুনেন, হ্যাঁ, সেটা লেটস ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট। এখন শুনছেন কিনা, ইমিডিয়েটলি ইট উইল বি টেকেন কেয়ার অফ। আপনারা দেখেছেন প্রাইমারি স্কুলে লাস্ট গভর্নমেন্ট 150টি উপজেলায় মিড ডে মিলের ব্যবস্থা করেছে। সেই সময় তারা যে কন্ট্রাক্টর নিয়োগ করেছে, ওদের সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই জায়গায় যে খাওয়া দাওয়ায় যে রকম ভেজালগুলো হচ্ছে, সেগুলি আমরা কত স্ট্রিক্টলি দমন করছি। অ্যান্ড পারহ্যাপস আই উইল গো টু দ্য পার্লামেন্ট টু চেঞ্জ দ্য ল, যে আমাদের খাদ্যে কোনো ভেজাল দিলে তাকে ইনস্ট্যান্টলি পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। বিকজ আপনি কন্ট্রাক্ট সাইন করেছেন, কি খাবার দিবেন, খাবারে যদি কোনো রকম পয়জন হয়ে থাকে, ইউ আর রেসপন্সিবল আর লায়াবল ফর দ্যাট। এগুলি আগের গভর্নমেন্ট করে গিয়েছে, ওই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে ওই ধরনের লুপুল রেখেছে। এখন আগামী দিনে আপনারা কি এটা রাখতেই চান না, মিড ডে মিল? না, মিড ডে মিল তো থাকতেই হবে, বাট কোয়ালিটি এনশিওর করতে হবে। যদি কোনো কন্ট্রাক্টর মিড ডে মিলে কোনো রকম পচা বিষাক্ত খাবার দেয়, হি শুড বি ব্রট ইন পানিশমেন্ট। এই পানিশমেন্ট টেন্ডার ক্যান্সেল করে দিলাম, টাকা জরিমানা করলাম, হাইকোর্টে চলে গেলাম, হাইকোর্ট স্টে অর্ডার দিল, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, আমাদের আইন পরিবর্তন করতে হবে। খাদ্যে কোনো ভেজাল দিলে সেই খাদ্যে ভেজালের আইনে পচা, সেই আইনে তাকে পানিশমেন্ট দিতে হবে। আচ্ছা, এবং সিভিল সার্জন রিপোর্ট দিবে পয়জনাস খাবার, ওইটার উপরে তাদেরকে জেল জুলুম এই পানিশমেন্ট সেইভাবে হতে হবে। নো মোর এক্সকিউজেস। আচ্ছা, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আরেকটা বড় সমালোচনার জায়গা হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি। শিক্ষক নিয়োগের সময় বাংলাদেশের একটা কমন ব্যবস্থা আছে, ও কোনো কিছু পারে না, আচ্ছা ঠিক আছে, ওকে প্রাইমারি স্কুলের শিক্ষক বানাই দেয়, টাকা পয়সা দিয়ে তাকে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার যত রকমের প্রসেস আছে, সেটা বাংলাদেশের সব কিছুই চালু ছিল বলে মানে পত্রপত্রিকা এবং সবসময় এটা একদম সমাজে প্রচলিত। সেই জায়গাটা আপনি তো নিশ্চয়ই জানেন যে এইটা কত গুরুত্বপূর্ণ। একজন যোগ্যতা সম্পন্ন মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া একজন শিক্ষক কতটা গুরুত্বপূর্ণ। অনেকে এখন প্যাশনেট, সে শিক্ষা দিতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়া অনেক ছেলে মেয়ে তারা শিক্ষা দিতে চায়, কিন্তু তার সারাউন্ডিংস যারা ওইখানে গিয়ে, গ্রামে গিয়ে যাদের সে কলিগ হিসেবে পাবে, তাদের কাছে আপনি আসছেন প্রথমে শিক্ষক নিয়োগ, ঠিক আছে, আপনি কি দেখেছেন যে ইতিমধ্যে পুলিশ নিয়োগ হয়েছে? টের পেয়েছেন? এবং কোথাও স্বজনপ্রীতি হয়েছে, কোথাও আত্মীকরণ হয়েছে, কোথাও পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে? আপনি যান আমার কচুয়ায়, একটি পুলিশও নেপোটিজম ফেভারিটিজম হয়নি। টেরও তো পাননি আপনারা। প্রথমে তাদের কোয়ালিফাইং টেস্ট হয়েছে, ওয়েদার তার ওয়েট, তার হাইট, তার চেস্ট, তার সার্টিফিকেট, তার এজ এবং
তার লুকিং অ্যাপিয়ারেন্স ঠিক আছে কিনা, এটা হলো প্রথম টেস্ট। আচ্ছা। তারপরে ইমিডিয়েটলি রিটেন হয়েছে। রিটেন হওয়ার 2 ঘন্টার মধ্যে ভাইবা, সাথে সাথে রেজাল্ট শেষ, তদবিরের কোনো সুযোগই নেই। আচ্ছা, পুলিশ তো আলাদা একটা ডিপার্টমেন্ট। আমি আসছি। হ্যাঁ, সো দ্যাটস আ পুলিশও নিয়োগ হয়েছে। এবার আসেন আমার শিক্ষকে। আমাদের শিক্ষকে আমরা সরাসরি রিটেন ভাইবা দিয়ে শিক্ষক নিয়োগ দিচ্ছি। আগে পাবলিক স্কুলগুলোতে, এমপিওভুক্ত স্কুলগুলোতে ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ দিত, সেটা উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে এখন এনটিআরসি, যেটা আমি 2001-এর গভর্নমেন্টের সময় করেছিলাম, সেখান থেকে আমরা পরীক্ষা দিয়ে শিক্ষককে আমরা নিয়োগ দিই। আগে নিবন্ধিত শিক্ষককে আমরা নিয়োগ দিই। নিবন্ধিত সার্টিফিকেট পাওয়া মানে আপনাকে চাকরি দেওয়ার নিশ্চয়তা না। কিন্তু সেটা তো আগের সরকারের সময়ও ছিল। সেটা তো করেছিলাম 2001 সালের সরকার। জি। তাহলে আগের সরকার তো থাকবে, আমি তো করে আসছি। দিস ওয়াজ মাই ব্রেইন চাইল্ড। আমি আমেরিকায় টিচার হয়েছিলাম। এইভাবে আপনি টিচার সার্টিফিকেট নিতে হবে। ইউ ওয়ান্ট টু বি বুচার, ইউ ওয়ান্ট টু বি হেয়ার কাটার, ইউ ওয়ান্ট টু বি সিপিএ, ইউ ওয়ান্ট টু বি ডক্টর, এভরিথিং ইউ হ্যাভ টু গো ফর স্টেট লাইসেন্স এক্সাম। আচ্ছা। আপনি এক্সামে পাস করবেন, তারপরে সার্টিফিকেট পাবেন। এরপরে আপনি প্র্যাকটিস করবেন কি করবেন না, দিস আপ টু ইউ। আচ্ছা। তা আমি সেই সময় শিক্ষক নিবন্ধনের পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিয়ে দিতাম। তারপরে কোথাও যদি কোনো স্কুলে ভ্যাকেন্সি থাকতো, সেখানে তারা সার্টিফিকেট নিয়ে যেত, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিত ম্যানেজমেন্ট কমিটি। রাইট। সার্টিফিকেট থাকার পরে, সার্টিফিকেট মিনস যে কোয়ালিটি অ্যাসুরেন্স আমি করেছি। তারপরে চাকরি দিত ম্যানেজমেন্ট কমিটি, সেই জায়গাও দুর্নীতি হতো। এবার আমি ম্যানেজমেন্ট কমিটির উপরে চাকরির কোনো নিয়োগ রাখিনি। এনটিআরসি থেকে আমরা ভ্যাকেট পজিশনগুলোতে তাদেরকে পাঠিয়ে দেব, এবং যখনই তাকে পাঠাবো তখনই তাকে ট্রেনিংয়ে পাঠাবো। এখন বিষয় হয়ে দাঁড়ালো, ল্যাসে বরিশালে শিক্ষক নিয়োগ হয়েছে আমার চাঁদপুরের কচুয়ায় ইনিশিয়ালি। এখানে তার এই আমাদের পাবলিক স্কুল সিস্টেমে প্রিভিলেজ একটু কম, 100% আমাদের পে স্কেলে বেতন দিচ্ছি। আর আমরা উৎসব ভাতা আস্তে আস্তে বাড়াবো, এখনও শেষ করে 50% হয়েছে, এবার 10% বাড়াবো, আবার আগামীতে বাড়াবো। উৎসব ভাতা আমরা 100% ইনশাল্লাহ করে ফেলবো। তারপরে তাদের মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, এগুলি পার্শিয়ালি দেওয়া হয়। এগুলি ফুলফিল না করা পর্যন্ত তাদেরকে তো সেই সুবিধা মতো জায়গায় তাদের চাকরি দিতে হবে। কারণ আপনি যদি হাউস রেন্ট 100% না দেন, তাহলে বরিশালের শিক্ষককে তো কচু আপনি দিতে পারছেন না। তো সেই জন্য আমরা একটা ওপেন রেখেছি তাদের প্রিভিলেজ, যে তারা ট্রান্সফার হতে পারবে। সেই ট্রান্সফারটাও আমরা সফটওয়্যারের মাধ্যমে করছি। সেখানেও কোনো রকম কেউ টাকা পয়সা নিবে এটা সম্ভব না, অটোমেটিক্যালি ট্রান্সফার হবে। সেই জায়গায় আমরা স্কুলের অন্যান্য টিচারদেরও ট্রান্সফারের ব্যবস্থা রেখেছি। কোনো তদবির চলবে না? চলবে না, এবং হেডমাস্টার ট্রান্সফারের ব্যবস্থা কিন্তু করছি। ধরেন যারা আপনার দলের এবং দীর্ঘদিন, তারা এসে বলবে যে আমি তো এরকম রাজপথে ছিলাম, দলের হয়ে কাজ করেছি, আমাকে অবভিয়াসলি সেই তদবির তো থাকবেই। কিন্তু ওয়ান্স ইউ ডেভেলপ দ্য সিস্টেম, তাহলে কি হবে বলুন? আমি তো সিস্টেমে ডেভেলপ করছি। আগের এই রিসেন্টলি ধরেন আওয়ামী লীগের সময় যেই সিস্টেমটা ছিল, সেই জায়গায় কোনো মানে ড্রাস্টিক্যাল এবং গুরুত্বপূর্ণ কোনো চেঞ্জ কি আসতেছে? এভরিথিং চেঞ্জ, যেটা বলছি সেটাই চেঞ্জ। এই যে আপনার শিক্ষক নিবন্ধন, এবার দেখুন হেডমাস্টার, প্রিন্সিপাল, এদের যে নিয়োগ পদ্ধতি, সেটাও তো আমি পরীক্ষা নিয়ে করেছি। আউট অফ 53,000 নিয়ারলি 15,000 পাস করেছে, এবং 11,150টি আসন রয়েছে। আমরা সেগুলো এই পদ্ধতির মাধ্যমে করেছি। তবেও ইতিমধ্যে আমার এই পরীক্ষাটা, যেহেতু আমরা নতুনভাবে সব কিছু সেট করতে পারিনি, এটা নিয়ে অনেকে বলছেন যে এই পরীক্ষাটা ঠিক হয়নি, এই পরীক্ষায় অনেক ত্রুটি রয়েছে, অনেকে বলছেন। তো ত্রুটি রয়েছে, ঠিক আছে, যদি আমি ইনভেস্টিগেশন করছি, আমি কমিটি করে দিয়েছি, যদি ত্রুটি পাওয়া যায় তাহলে এটাকে আমি ক্যান্সেল করে দেবো, আবার পরীক্ষা নেব। আই ক্যানট কম্প্রোমাইজ। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে হেডমাস্টার নিয়োগের কথা বললেন, এখানে আমরা ডাক তুলতে দেখেছি। প্রশ্নই আসে না, ম্যানেজমেন্ট কমিটি আর হেডমাস্টার নিয়োগ দিতে পারছে না। ক্লিয়ার? একদম পারছে না। এই যে লাস্ট গভর্নমেন্ট, তাদের ডিরেক্ট পরীক্ষা নিচ্ছে জেলা প্রশাসন না মিনিস্ট্রি? আমরা নিচ্ছি। এবার আসুন, এই যে জাস্ট রিসেন্টলি প্যাস্ট ইন্টারিম গভর্নমেন্ট, তারা যাওয়ার আগে তড়িঘড়ি করে 14,500 প্রাইমারি স্কুল শিক্ষককে নিয়োগ দিয়ে গেল। এত তড়িঘড়ি করতে হবে কেন? ঠিক আছে, নিয়োগ দিয়েছে তারা। আমি এসে 14,500 একদম ওভারনাইট তারা করেছে। এটা নিয়ে আমি অনেক কমপ্লেন শুনেছি। আমি ইনভেস্টিগেশন করেছি, কোথাও কমপ্লেন আছে, কোথাও কমপ্লেন নেই। তারা ডিসিদের দ্বারা ভাইবা নিয়েছে, অনেক কিছু।
তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে পরে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে এই 14,500-কে আমরা নিয়ে নেব, বাট তাদের 2 years প্রভিশনাল পিরিয়ড। করাপশনের অভিযোগ থাকার পরও এই যে জিনিসটা আপনি বলছেন এটাকে তো 100% আপনি পারছেন না। লাস্ট প্রিভিয়াস গভর্নমেন্ট মানে ফেসিস গভর্নমেন্টের সময় 100%, বাট ইন্ট্রিম গভর্নমেন্টে তো আপনি 100% প্রুভ করতে পারছেন না যে এটাতে 100% কারাপশন। দেয়ার ইজ এ সার্টেন এরিয়াস আমাদের গ্রে এরিয়া রয়েছে। তো এখন আপনি যখন মন্ত্রণালয়ে বসবেন সব কিছু তো কনসিডারেশন নিতে হবে। তো এই তড়িঘড়ি করে নেয়ার উদ্দেশ্য কি ছিল? সেটাই তো আমার আপনারা প্রশ্ন। বের করেছেন? হ্যাঁ, সেটাই তো আমার প্রশ্ন। কি প্রয়োজন ছিল তাদেরকে তড়িঘড়ি করে? তারা জানে তাদের ডেডলাইন কবে, তারা জানে নেক্সট গভর্নমেন্ট আসবে। তা নেক্সট গভর্নমেন্ট এসে তারা রেখে দিত নেক্সট গভর্নমেন্টের জন্য, তারা রাখেনি এবং ভাইবাটাও তড়িঘড়ি করে করেছে। তো এখন আমাদের শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা তো আমেরিকার চুক্তির মতো। হ্যাঁ, ওই যে চুক্তির মতো। তা এখন এই যে তড়িঘড়ি করে ইন্টারভিউ নিল, অ্যাপয়েন্টমেন্ট দিল, এখন আমাদের হেডমাস্টার প্রাইমারি স্কুলে 32,500 রয়েছে যেটা মামলা করে আটকিয়ে রেখেছে। আপনি জানেন আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বিষয়ে 83,000 মামলা রয়েছে। যে কোনো বিষয়েই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপারে হাইকোর্টে রিট স্টে 83,000, 32,500 হেডমাস্টার গত 5 বছর ধরে পোস্টিং হচ্ছে না। গ্রামে গিয়ে দেখেন স্কুলে হেডমাস্টার নেই, মামলা। আমি আজকে এই যে আপনারা বলছেন 100 তাহলে এটা কি করবে? এটা তো এই তো সিস্টেম আটকে ফেলছে। আমি যেদিন মন্ত্রী হয়েছি সেদিন থেকে 32,500 শিক্ষককে হেডমাস্টার বানানোর জন্য মামলা যা রায় দেয় সেটাই মেনে যাব। তারপরে এখন পর্যন্ত আমি ক্লিয়ারেন্স পাইনি। ইটস এ বিগ ট্রাভেল হিয়ার। তারপরে এই 32,500 দেওয়ার পরে 32,500 আবার শিক্ষক নিয়োগ দিতে হবে। এর মাঝখানে আরও 14,000 রেডি হয়ে আছে। নিয়ারলি 70,000 আমার দরকার শিক্ষক প্রাইমারি স্কুল সেকশনে। 77,000 শিক্ষক আমার দরকার এমপিওভুক্ত স্কুলগুলোর জন্য, আমার কলেজের জন্য দরকার, আমার সরকারি স্কুলগুলোর জন্য দরকার। আমি পিএসসি চেয়ারম্যান সাহেবকে ডেকে ওনার সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে স্কেডিউল তৈরি করেছি, কারণ ওনাদের তো ব্যাকলগ রয়েছে। এই সিস্টেমটাকে এমনভাবে ব্যাকলগ করেছে, আমি পিএসসি চেয়ারম্যান সাহেবকে যতই বলি ওনারও তো একটা ওয়ার্কিং ক্যাপাসিটি রয়েছে, এর বাইরে তো উনি যেতে পারেন না সব কিছু। এই যে এগুলো এত 17 বছরের ব্যাকলগ, এই জঞ্জাল আপনি জিজ্ঞেস করছেন, আমি বললে রাতের পর রাত দিনের পর দিন বলতে পারবো। কারণ এই মন্ত্রণালয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টিকে গত 17 বছর এমনভাবে অ্যাড্রেস করেছে যে ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ দিতে হবে, হাই স্কুলের শিক্ষক নিয়োগ দিতে হবে, এমপিভুক্ত স্কুলের শিক্ষক নিয়োগ দিতে হবে, কলেজের শিক্ষক নিয়োগ দিতে হবে। ইউ সি নাও, যান গ্রামে 6টি শিক্ষকের জায়গায় 3টি শিক্ষক আছে, তার মধ্যে একটি মেয়ে ম্যাটারনিটি লিভে চলে গিয়েছে, শিক্ষক নেব, হাইকোর্টের মামলা স্টে অর্ডার হয়ে আছে। আমি তো বললাম ডে 1 থেকে আমি 32,500 শিক্ষককে বলেছি হাইকোর্ট এলপিটিশনে যেই রায় দেয় সেটাই মেনে নেব, আই উইল নট কন্টেস্ট। তারপর তো আমি পাচ্ছি না। আইনমন্ত্রী আমি তো বিচারালয় বিচারালয় নিয়ে কোনো আলোচনা করতে পারি না। কিন্তু একজন লোক যদি বিচারালয়ে গিয়ে বিচার দাবি করে, তারা তখন সেইটাকে সেই দৃষ্টিতে দেখে। এই দেখতে 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 এই পাহাড় সম পরিমাণ মামলার জট বেঁধে আছে। মামলার জট না খুলে তো আপনি পারবেন না। এই যে আমি 18 তারিখ এপ্রিল মাসের আমি পরীক্ষা নেব এনটিআরসির হেডমাস্টার প্রিন্সিপালের, 16 তারিখে স্টে অর্ডার দিয়ে দিয়েছে, 17 তারিখে আমাকে গিয়ে এই ভ্যাকেট করাতে হয়েছে এবং তারপর পরীক্ষা নিয়েছে। এখন মামলা জায়গায় মামলা চলছে, আবার আমি জানি না মামলা আবার কি রায় হয়। এই জটিলতার মধ্যে এই যে স্কুল শিক্ষক যেই আপনি ঝামেলার কথা বলছেন, এর মধ্যেও এই স্কুল শিক্ষক যারা, তারা মনে করে বাংলাদেশের সবচাইতে অবহেলিত জনগোষ্ঠী তারা। আপনি সুযোগ সুবিধা বিশ্বাস করেন না তারা অবহেলিত? তারা বলছে, আপনি কি বিশ্বাস করেন না? আমরাও বিশ্বাস করি। সেই জায়গায় চিন্তা ভাবনাটা কি আছে রয়েছে? কেন তারা যুগের পর যুগ অবহেলিত রইল? কেন মেধাবীরা শিক্ষকতা আসছে না? আপনি যান বিদেশে যে কোনো জায়গায়, যে কোনো অনুষ্ঠানে, যদি কেউ এসে বলে আমি স্কুল টিচার, সকলে দাঁড়িয়ে সালাম দেয়। আমাদের দেশে একটা স্কুল টিচারকে সেই সম্মান আপনি দেন? বলুন। আপনি যেই প্রিন্সিপালের ছাত্র ইউনো, সেই ইউনো এসে সভাপতিত্ব করে প্রিন্সিপাল দূরে একটি কর্নারে চেয়ারে বসে থাকে, তারই ছাত্র ইউনো। রাইট। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কি শিক্ষককে সেই মূল্য দিচ্ছি? না।
তো এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করে লাভ কি? ইউ আস্ক ইউরসেলফ। না, অন্তত তারা মনে করে যে ফাইন্যান্সিয়ালি তো তারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। অবভিয়াসলি। আবার আপনি তো বললেন যারা কোনো কাজ পায় না তারা শিক্ষকতায় আসে, সেটাও আপনি বললেন। হ্যাঁ। তো দুইটাকে সাইমিলটেনিয়াসলি অ্যাড্রেস করতে হবে। মেধাবী শিক্ষকতায় আসবে এবং তাদেরকে যত উপযুক্ত সম্মান দেওয়া হবে। আপনি কি এটা বলতে পারেন যে বিসিএসে যারা সবচেয়ে ভালো করবে তাদেরকে সমপরিমাণ বেতন দিয়ে আমরা স্কুল কলেজের টিচার বানাবো? বলুন। আপনি সেটা বলতে পারবেন না? কেন বলতে পারবো না? আপনি তো সেই জায়গায়, আপনি সেই বলুন, পরিবেশের মধ্য দিয়ে আপনি আসছেন। বলুন যে আমরা বিসিএসে যারা সবচেয়ে ভালো করবে Right. তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে এবং তাদেরকে সবচেয়ে বেশি অনারিয়াম দিয়ে তাদেরকে আমরা স্কুল কলেজে। রাইট। হয় ঠিক উল্টা, বিসিএস এর সবচাইতে যারা ভালো করে তারা যায় হয়তো পররাষ্ট্রে, নাইলে পুলিশে, নাইলে অ্যাডমিনে, আর যে সবচেয়ে দুর্বল থাকে সে যায় শিক্ষা ক্যাডারে। সেই জন্য আমাদের যে এই দেশের সরকারের যে সংস্কৃতিগুলো সেটা দেয়, যারা বিসিএস এ মেধাবী হয়ে পররাষ্ট্রতে মন্ত্রণালয় জয়েন করে তারা দেয় না। আর আমরা এই 3 মাসের গভর্নমেন্ট আমরাও দেই না, কিন্তু আমাদের ভাবনায় যে এগুলি রয়েছে সেটা কি অবাস্তব? আপনি দেখুন আমাদের প্রধানমন্ত্রীর ভাবনা, মিড ডে মিল নিয়ে, বাচ্চাদের মিড ডে মিল নিয়ে ভাবছেন, বাচ্চাদের ড্রেস নিয়ে ভাবছেন, তাদের কাঁধে একটি করে ব্যাগ যাক সেটা নিয়ে ভাবছেন, তাদের আনন্দময় শিক্ষার জন্য ভাবছেন, তাদের জন্য স্পোর্টসের কথা চিন্তাও করছেন, ক্লাসে ক্লাসে খেলাধুলার ব্যবস্থা করছেন, ইনোভেশন কম্পিটিশনের ব্যবস্থা করছেন, শিক্ষকদের আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন। দেখুন উনি করছেন, আপনি একের পর এক দেখুন। এই জুন মাসে দেখবেন আমার কতগুলো প্রোগ্রাম। আপনি দেখবেন জুন মাসের 7 তারিখে দেখবেন 12,000 টিচারের আইসিটি ট্রেনিংয়ের উদ্বোধন করছে মাননীয় প্রধানমন্ত্রী। এইভাবে ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, ওপেন ইউনিভার্সিটি বলেন, এই মাসে আমাদের সারা বাংলাদেশে প্রাথমিক স্তরে এই গোল্ড কাপ টুর্নামেন্ট হয়ে ঢাকা স্টেডিয়ামে শেষ হবে, একদম উপজেলা স্কুল থেকে কম্পিটিশনে আসছে। এবং ক্লাসে ক্লাসে ভলিবল, ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতার এগুলির জন্য কালচারাল মিনিস্ট্রির সাথে জয়েন্ট কোলাবোরেশনে এডুকেশন মিনিস্ট্রি তারা যেন প্রত্যেকটি স্কুলে তারা কালচারাল টিচার দেয় সেই ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, আপনি আগের স্পোর্টস মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে স্পোর্টস মিনিস্ট্রি অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি অ্যালাইনমেন্ট করে আমরা খেলাধুলার ব্যবস্থা করছি। আমাদের স্কুলগুলোতে নৈতিকতা শিক্ষার অভাব ঘটেছে। আপনার ছেলে লেসে একটি পাবলিক স্কুলে, এমপিইউ স্কুলে পড়ে, সেখানে তাকে তার ধর্মীয় অনুভূতি, তার ইসলামিয়াত বা হিন্দুদের হিন্দু ধর্ম পড়ানো হচ্ছে না, সেই জন্য আমরা সেই শিক্ষক নিয়োগের ব্যবস্থা করছি, কালচারাল রিলিজিয়াস শিক্ষকের ব্যবস্থা করছি। এভরিথিং উই আর অ্যাড্রেসিং। আচ্ছা, আগের আমলে, আগের টেনিয়রে আপনি যখন প্রতিমন্ত্রী ছিলেন সেই সময় ধরেন হেলিকপ্টার নিয়ে আপনি যে নকলের ব্যবস্থাটা সেটা খুব পপুলার এবং খুব প্রশংসিত হয়েছিলেন, এবং সেই কারণে আপনাকে মনে রেখেছে। আগের মন্ত্রিসভার 2001-এর মন্ত্রিসভার হয়তো 2-3টা মন্ত্রীর মধ্যে আপনাকে এগিয়ে রেখেছে। ইনফ্যাক্ট আপনার প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও, মানে একজন মন্ত্রী থাকা সত্ত্বেও আপনাকে প্রতিমন্ত্রী হিসেবে আপনাকে মনে রেখেছে। সেই জায়গায় এইবার আপনি যেহেতু মন্ত্রীর দায়িত্বে, আপনি এরকম কিছু করতে চান যে অবভিয়াসলি উল্টা তো ট্রলের শিকার হন? শিক্ষা মন্ত্রণালয়, জি, এটা মন্ত্রণালয়, এটা এবাদতখানা। শিক্ষা মন্ত্রণালয় আপনি সারা দেশের জাতি গঠন করার মন্ত্রণালয়। আপনি যদি আমাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন 3টি মন্ত্রণালয়ের নাম বলুন ওনার মোস্ট ফেভারিট, যদি ওনাকে উনি বলবেন 1 নম্বর শিক্ষা, দ্বিতীয়টি বলবেন শিক্ষা, যদি জিজ্ঞেস করেন স্যার তৃতীয়টি বলবেন শিক্ষা। কারণ শিক্ষাই হচ্ছে ফান্ডামেন্টাল মিনিস্ট্রি, প্রত্যেকটি জায়গায় এটা রয়েছে। এখন 2001 সাল থেকে 2006 সালে আমরা নকলকে এলিমিনেট করেছিলাম, কারণ নকলের ডেট অফ বার্থ ছিল 1972। কীভাবে হয়েছিল? কারণ 9 বছরের যে স্বাধীনতার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় 9 মাস পরে দেশ স্বাধীন হওয়ার পরে সকলকে অটো প্রমোশন করে দেওয়া হয়েছিল। এটি দেশ স্বাধীন হয়েছে, 9 মাস সময় গিয়েছে, এটা তো অটো প্রমোশন দেওয়া দরকার ছিল না। আচ্ছা, আপনি ধরুন ইন্টার্নি করছেন 1 বছরের জন্য, 9 মাস আপনি ক্লাস করেননি, আপনাকে মেডিকেল সায়েন্সে ইন্টার্নশিপে আপনাকে পাস করিয়ে দেওয়া হলো। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। তারপরে কি করলো? কনডেন্স সিলেবাস 300 নম্বর করে দিল, তো এক প্রমোশন, অটো প্রমোশন। তারপরে দিল কনডেন্স সিলেবাস। এখন আপনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, কনডেন্স সিলেবাসে পাস করে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে বিল্ডিং বানাতে ধসে পড়বে। ইউ সি, দে মেড এ মিস্টেকস। তারই ধারাবাহিকতায় পাস করতে হবে, তখন তারা নকলের জন্ম নিল। এই নকল চলতেই থাকলো।
এখন কি নকল যেই আছে? নকলের মধ্য দিয়ে আমাদের লেখাপড়া শুরু হয়েছে, সেই জায়গা থেকে যখন এসে আমি দেখলাম আমার হাতে দায়িত্ব পড়েছে, তখন আমি নকলকে বন্ধ করেছিলাম। কিভাবে করব? সেই জন্য আমি সাডেন ভিজিটের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছিলাম। আর সেই সময় যে নকল আমি বন্ধ করেছিলাম, কারা বন্ধ করেছিল? আমি একা না, আমার সাথে টিচাররা সকলেই ছিল। Right. দেখুন, এই টিচাররাই কিন্তু 2001 সালের এপ্রিলের পরীক্ষায় তারা নকলের সহযোগিতা করেছে। 2002 এর এপ্রিলের পরীক্ষায় তারা কিন্তু নকল বন্ধ করেছে। ইউ সি, Right. গভর্নমেন্ট যদি ফার্ম কমিটমেন্ট করে, আমাদের শিক্ষকরা আমাদের সাহায্য করে। আমি তো শিক্ষক। না, এইরকম কোনো রেভলিউশনারি চেঞ্জ শিক্ষাক্ষেত্রে কি আপনি ভাবছেন? তো দেখেন, এবারের ব্যাপারে আসি। এবার কি কোনো নকল হচ্ছে? 100% না। আমাকে কি হেলিকপ্টার নিতে হয়েছে? না। আমি কি নকল সম্বন্ধে কোনো রকম চিৎকার করছি? না। আমি 2-1টি টেস্ট কেস দেখেছি যে আমার অ্যাডাপ্টেড এই টেকনিকটা কাজে লাগছে কিনা। আমি বেশ কয়েকটি স্কুলে গিয়েছি, গিয়ে স্কুলের হেডমাস্টার রুমে দেখলাম তার মনিটরিংয়ের ব্যবস্থা আছে কিনা, রুমে রুমে সিসি ক্যামেরা আছে কিনা, এবং সেগুলি সে দেখছে কিনা তার সেন্ট্রাল মনিটরিং। এটা কি না জেনেই গিয়েছিলেন নাকি? হ্যাঁ, না Sudden- sudden visit জানিয়ে ছিল? যাবো কেন। আচ্ছা। এবং ঠিকইভাবে আমি ওখান থেকে আবার আমার অফিসে সেন্ট্রালিংয়ে মনিটরিংয়ের ব্যবস্থা রেখেছি। আজকালকার দিনে তো মিডিয়ার জগৎ, Right. তা আমাকে তো এখন স্কুলে যেতে হবে না। এবার এখন যদি আপনি এসে কমপ্লেন করেন যে না মাননীয় মন্ত্রী, আমি তো জানি এই জায়গাটি নকল হয়েছে, কনফার্ম, আপনি যদি এখন আমাকে রিপোর্ট করেন, আমি আপনার সাথে কোনো তর্ক করব না। ওয়েল ফাইন, আমি ওই স্কুলটিতে সে যে রেকর্ডিং ছিল বলে রেখেছি সব আর্কাইভে রেখে দিতে হবে। আচ্ছা। আমি সেই আর্কাইভ থেকে রেকর্ডিংগুলি নেব, আপনি যাকে বলেছেন সেই রুমের ক্লাসরুমের রেকর্ড নিব, নিয়ে আমি সেটাকে রিভিউ করব। ইউ সি, দের ইজ এ টু ওয়ে। যখন আপনি নকল করছেন তখন পানিশমেন্টের ব্যবস্থা, আফটার পানিশমেন্টের ব্যবস্থা। এবং সেই জন্য 1980 শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যে পাবলিক পরীক্ষা অ্যাক্ট ছিল, সেটাকেও আমি পরিবর্তন করেছি। আচ্ছা। কারণ অনেক সময় আমি দেখেছি আমার সময়ে একটি ছেলে খাতা পরিবর্তন হয়ে গিয়েছিল, যে ফার্স্ট ছিল ক্লাসের এবং গোল্ডেন জিপিএ পাওয়ার কথা, তার খাতা পরিবর্তন হয়েছিল। আমি এটাকে প্রতিমন্ত্রী থাকার কারণে আমি এটাকে আমার মন্ত্রণালয়ে এক্সিকিউটিভ পাওয়ার রাইটস দিয়ে এটাকে আমি ভেরিফাই করেছিলাম, করে ধরা পড়লো। এবার এসে খাতা ভেরিফাই করতে পারবো, সেই জন্য আমি আইনেরও পরিবর্তন করছি। 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে খাতা চেক করার কোনো নিয়ম নাই, শুধু টেবুলেশন শিট চেক করা যায়, সেটাও আমি পরিবর্তন। মানে যা আমি 2001 হতে 2006 শিখেছি, যেই কাজগুলি অসমাপ্ত ছিল সেগুলিকে এখন সমাপ্ত করছি। আচ্ছা। ধরুন এনটিআরসি, সেই সময় আমি এটা করেছিলাম, কারণ শিক্ষক নিবন্ধন করে আমি কোয়ালিটি শিক্ষকের ব্যবস্থা করেছিলাম। তাদেরকে তাদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করতে পারিনি, এখন তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করব, ট্রান্সফারের ব্যবস্থা করব, তাদের 100% তাদের যা রয়েছে পাওনা দাওনা সেগুলির ব্যবস্থা করব। দেখুন, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষকদের জন্য অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছিলেন। 2022-এর পরে একটি শিক্ষকও কল্যাণ ট্রাস্ট অবসর ভাতা পায় না। 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে শিক্ষকদের টাকা। এবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, তিনি 2,000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন। জুলাই মাস থেকে শুরু করব, যেই শিক্ষকরা তারা আজকে হজে যেতে পারছে না, ট্রিটমেন্ট করতে পারছে না, এবং তারা তাদের পুত্র সন্তানদের উপরে বার্ডেন হতে চাচ্ছে না, সেই শিক্ষকরা আজকে কাঁদছে। সার্ভার ঠিক নাই, হ্যাঁ। তাদের ডকুমেন্টেশন নাই। সবগুলো এই 3 মাস আমরা বসে নেই। আপনি চিন্তা করতে পারেন, এই লক্ষ লক্ষ শিক্ষকের জন্য এই ব্যবস্থাগুলো আমরা করছি। এই জুলাই মাসে আল্লাহর রহমতে আমরা শুরু করব তাদেরকে তাদের দেনা পানা মিটিয়ে দেওয়া। আমরা এবং শেষে আমি বিশ্বাস করি জি। এই বছরের মধ্যেই আমি চেষ্টা করবো ক্যাচ আপ করার। আচ্ছা। এগুলি তো আমাদের ভাবনা থেকে, এগুলি আমাদের কাজের থেকে। বেগম খালেদা জিয়ার সাথে যা শিখেছিলাম, উনি যা করেছিলেন, দেখেছেন কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন মেয়েদেরকে ডিগ্রি লেভেল পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে। জি। সেটা আমাদের দেশমাতা তিনি কমিটমেন্ট করেছিলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছেন। দেখুন, আপনি বাংলাদেশের গ্রামান্তরে যেখানে যাবেন সেখানে দেখবেন মেয়েদের সংখ্যা বেশি, তারা লেখাপড়া করছে বেশি, পাস করছে বেশি। তার কারণ একটি মা যদি শিক্ষিত হয় তাহলে না শিক্ষিত জানতে হবে, যেটা বেগম খালেদা বলেছিলেন। আচ্ছা, আমরা শেষের এই দিকে ধারাবাহিকতায় আজকে আমাদের প্রধান একটু বলবেন যে উচ্চ শিক্ষা নিয়ে আমরা একেবারেই কথা বললাম না, এটা একটু বাকি থেকে। উচ্চ শিক্ষা নিয়ে হতাশার কোনো শেষ নাই। আমরা বহির্বিশ্বে, স্পেশালি আপনি আমেরিকার কথা বলছেন, সেইখানে ইউনিভার্সিটিগুলো কীভাবে শিক্ষা দেয়, মানে রিয়েল লাইফ ফ্যাক্ট, মানে কোম্পানির সাথে ট্যাগ করে দিচ্ছে, ফ্যাক্টরিতে যেই সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টের সাথে তাকে ট্যাগ করে দিচ্ছে। আর আমাদের বাংলাদেশে ঠিক একইভাবে মুখস্থ করে আসো, খাতায় পরীক্ষা দাও, পাশ করো। আসুন, বিশ্ববিদ্যালয় পরিবর্তন কি হবে না? প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্বাসও করতে পারি না যারা রেজাল্ট ভালো করবে না
তাদেরকে চাকরি দেওয়া হয়। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের সময় বিশ্ববিদ্যালয়ে অযাচিত ডিপার্টমেন্ট খোলা হয়েছে এবং এমনভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সেকেন্ড ক্লাস, যেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে, সেকেন্ড ক্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাকে নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করেছে বিগত সরকার। এমনকি এই যে 7 কলেজকে নিয়ে যে দুর্ভোগ, 2 জন কারণে, আপনি জানেন, নাম বলতে চাচ্ছি না, তাদের কারণে 7 কলেজের ছেলেমেয়েরা কত দুর্ভোগ হলো এবং শীতকালে রাজপথে থেকে তারা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি করে অধ্যাদেশ পর্যন্ত পাস করালো। এই সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং 7 কলেজ নিয়ে আমাদের যে কী পরিমাণ কষ্ট হচ্ছে এটাকে সেটেল করা, এটাকে ঠিক করা, এগুলি কেউ সৃষ্টি করেছে? বিগত সরকার সৃষ্টি করেছে। কিন্তু এই জায়গাও তো শিক্ষকদের যে রাজনীতি, লাল দল নীল দল সাদা দল, এই যে নীল সাদা এই জায়গা কি আপনি কিভাবে চান, কি দেখতে চান? এদেরকে এরা চলবে, রাজনীতি চলবে? শিক্ষকরা তাদের যে রাজনীতি তারা করে আসছে সেটাকে নিয়ে হঠাৎ করে আমি কোনো মন্তব্য করতে রাজি না। কিন্তু শিক্ষার পরিবেশ যখন আমি ফিরিয়ে আনবো, শিক্ষকতায় যখন মেধাবী শিক্ষকরা আসবে এবং এই নেপোটিজম ফেভারিটিজমের বাইরে যখন চলে আসবে এবং এই বিশ্ববিদ্যালয়, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি ভিসি বা প্রো ভিসি বা ট্রেজারার, আপনি গিয়ে দেখুন শিক্ষকদের মধ্যে তাদের যে ক্রেডেন্সিয়াল, দে আর দ্য টপ মোস্ট। তাদের তো রাজনৈতিক পরিচয় আছে। হ্যাঁ, তাহলে তাদের রাজনীতির পরিচয় থাকার কারণে শিক্ষাগত যোগ্যতা ম্লান হয়ে যাবে, এটা তো হতে পারে না। আমিও তো রাজনীতি করেছি, বিদেশে লেখাপড়া করেছি, পিএইচডি করেছি। এখন আজকে আমার প্রধানমন্ত্রী যদি মনে করেন যে না, মিলন রাজনীতি করলো কেন, তাকে শিক্ষামন্ত্রী দেওয়া হবে না, এটা কি হতে পারে? না, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে আপনারা বলছেন যে রাজনীতি অনুৎসাহিত করতে চান, তাই তো? রাজনীতিটা লেজুর ভিত্তিক রাজনীতিটা না, রাইট। রাজনীতিটা হতে হবে তাদের ইউনিভার্সিটি কেন্দ্রিক, কীভাবে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে তাদের রিসার্চ ডেভেলপমেন্টের বাজেট হচ্ছে কিনা, ইউনিভার্সিটির পরিবেশ ঠিক মতো আসছে কিনা, সেখানে লেখাপড়া হচ্ছে কিনা, সেই জায়গাতেই তাদের সীমাবদ্ধতা থাকতে হবে। আর তাদের আদর্শিক বিলিভ, একটা লোকের যদি আদর্শিক বিলিভ হয়, সে বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, সেই জায়গায় তো আমি বাধা দিতে পারি না। কিন্তু সে যদি এসে নগ্নভাবে যোগ্যতার মাপকাঠিতে সে যদি কোনো ক্ষেত্রে ধরেন মেধার জায়গা থেকে মেধাভিত্তিক নিয়োগ যদি না হয়, মেরিটোক্রেসি যেটাকে বলেন, সেটা যদি, সেই জায়গায় তো আমরা দেখছি দুর্বলতা। আমরা যাদের মেধা রয়েছে তাদেরকেই শিক্ষকতা এবং তাদেরকেই আমরা ভিসি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। আমরা তো এখন, আপনি যদি সরাসরি আমাকে বলেন, আমি কি এখন যেই লোকটি নীল দল করেছে তাকে এনে কি আমি বসাতে পারি? কারণ তার তো একটা মোটিভেটেড রয়েছে। তাহলে আমরা দেখছি যে আমাদের সাদা দল বা যারা রাজনীতি করে না, যারা কোনো ইনভলভমেন্ট নাই, তাদের মধ্যে আমরা তাদের এডুকেশনাল ক্রেডেন্সিয়াল দেখছি, দেখে টপমোস্টকে আমরা নিয়োগ দিচ্ছি। আপনি একবার একটি করে এক্সাম্পল দেখবেন তাদের ক্রেডেন্সিয়াল। আমরা একটি শিক্ষককে আমরা নমিনেট করিনি যাদের ক্রেডেন্সিয়াল খারাপ। আচ্ছা, আমরা একদম শেষের দিকে ছোট কয়েকটা প্রশ্ন করি, এমসিকিউ না, ডিরেক্ট এক কথায় উত্তর। ছাত্র জীবনে সবচেয়ে ভয় পেতেন কি, পরীক্ষা নাকি শিক্ষক? কোনোটাই ভয় পেতাম না। আচ্ছা, শিক্ষকের পিটুনি খেয়েছেন? মোটেই না। খান না কোনো দিন? মোটেই। সবসময় ভালো ছেলে ছিলেন? অবভিয়াসলি। আচ্ছা, নিজের সন্তানের জন্য কোন শিক্ষা ব্যবস্থা বেছে নিতেন? বিশ্ব যেখানে এগিয়ে গেছে যে শিক্ষা ব্যবস্থা, সেটাই। আমার মেয়ে আমেরিকায় লেখাপড়া করেছে, বাংলাদেশে করেছে, অ্যান্ড অলওয়েজ কোয়ালিটি এডুকেশন সে করেছে। সে এমনকি ট্রাম্পের অফিসে ইন্টারভিউ করেছে। আচ্ছা, ওয়া। বইমেলা নাকি বিজ্ঞান মেলা, কোনটা বেশি জরুরি? দুটোই জরুরি, দুটোই আমি করছি। ছাত্র জীবনে কখনো নকল করেছেন? প্রশ্নই ওঠে না। আপনি কঠোর মন্ত্রী নাকি বন্ধুসুলভ? বন্ধুসুলভ। আপনার মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট কোনো ডেডিকেটেড কোনো লাইন আছে যেখানে যে কেউ অভিযোগ করতে পারে? ওয়েল, এটা আমরা এখনো করিনি, বাট আমার ভাবনা রয়েছে, সেইভাবে ডেভেলপ করব। আচ্ছা, এক শব্দে কারেন্ট শিক্ষা ব্যবস্থা। মডার্নাইজেশন। আপনার শারীরিক ও মানসিক তারুণ্য কি আসল নাকি নকল? ওয়েল, আমি ছোটোকাল থেকে খেলাধুলা করতাম। আমি বাংলাদেশ ভলিবল টিমের ন্যাশনাল কালার প্লেয়ার ছিলাম। আমি ফজলুল অ্যাথলেট চ্যাম্পিয়ন ছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি ব্লু ছিলাম। আমি স্বাস্থ্য সচেতন। রাজনীতির জন্য ঠিকমতো এক্সারসাইজ করতে পারি না, বাট সময় পেলেই আমি দৌড়ে যাই হেলথ ক্লাবে। লাইফস্টাইলে কাকে নকল করেন? না, আমি নিজেকে নিজে তৈরি করার চেষ্টা করি। বাংলাদেশি কোনো আইডল আছে আপনার যাকে আপনি ফলো করেন ছোটবেলায়? এখন মন্ত্রিত্ব চালাতে গিয়ে
আমি জনাব তারেক রহমানকে ফলো করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই ঈদের মধ্যে আপনি এই সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আমার মনে হয় যারা শিক্ষা নিয়ে ভাবে তারা আসলে এই দেশটাকে নিয়ে চিন্তিত, এবং এই সেক্টরটা যেটা আপনি বললেন যে প্রধানমন্ত্রী সবচাইতে বেশি গুরুত্ব দেন 3টা মন্ত্রণালয়, শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। সম্ভবত তিনি আপনাকে এই লেভেলের পছন্দ করেন বলেই হয়তো দায়িত্বটা আপনাকে এইভাবেই দিয়েছেন। তো আপনি যেই কথাগুলো বললেন, আপনার যে চিন্তাভাবনা, সেগুলো সফল হোক। বাংলাদেশ ডেফিনেটলি একটা পরিবর্তন আসবে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা। আমি আবারও বলছি, শিক্ষার বিকল্প কিছু নেই। এই আগামী দিনে বিশ্বায়নের প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমি এই শিক্ষা মন্ত্রণালয়কে আমার এবাদত হিসাবে মনে করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আমি ইমানদার হিসাবে পালন করব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে কড়া আলাপ করা হলো কিনা আমরা জানি না, ঈদের সময় একটু সফট হওয়াই ভালো। সো আকিজ এসেনশিয়াল কড়া আলাপ আজকে এখানেই শেষ। অনেক ধন্যবাদ যারা দেখুন আমাদের সাথে ছিলেন।